আমি তো বস্তিতে থাকি। এই রাজপ্রাসাদে থেকে মেশো যে কথাটা বলেছে, আমি বস্তির লোক হয়ে একই কথা বলছি। দাদা, বৌদি, তুমি দাদার হাত ধরে না ও দেশে চলে যাও। সেখানে গিয়ে নতুন করে বাঁচো, নতুন করে সংসার পাতো। কিন্তু দাদা, আমি তো আমার বৌদিকে চিনি, বৌদি তা করবে না। বৌদি দুঃখটাই বেছে নেবে, ওই সুখের পথ মারাবে না। জানোই যখন, তখন কেন এসব কথা বলছো? কেন এসব অবান্তর কথা বলছো বুঝতে পারছি না। বৌদি, তুমি আমার ওপর রাগ করো না। দেখো, আমি তো তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ, আমার মনে যা এলো আমি তাই বলে দিলাম। মিঠু, আমি জানি তুমি তোমার বৌদিকে খুব ভালোবাসো। তোমার বৌদি যাতে একটু সুখে থাকে তুমি প্রাণপাত করে দাও। কিন্তু দোহাই তোমার, এমন কিছু বলো না যাতে তোমার বৌদি অস্বস্তিতে পড়ে। এমন কিছু বলো না যাতে তোমার বৌদির আত্মসম্মানে আঘাত লাগে। তুমি যেটা বললে না, শুধু যে তোমার বৌদি অস্বস্তিতে পড়লো তা নয়, আমিও দেখো, আমি কোনোদিন চাইনি যে তোমার বৌদি অস্বস্তিতে পড়ুক, কোনোদিন চাইনি। সব সময় চেয়ে গেছি যাতে ও সুখে থাকুক, ভালো থাকুক। কিন্তু এতটা অক্ষম আমি যে এত চেষ্টা করে ওকে আমি ভালো রাখতে পারছি না। কি করে যে কি করব বুঝে উঠতে পারছি না। এসব আপনি কি বলছেন রোহিতা? এ তো আমার জীবনের সমস্যা। এ ব্যাপারে তো আপনার কিচ্ছু করার নেই। যে মেয়েটা অন্যরকম ছিল সে আস্তে আস্তে একদম ভালো হয়ে গেল, আর যাকে প্রথম থেকে খুব ভালো ভেবেছিলাম সে এখন একেবারে অন্যরকম। বিয়ের আগে কিয়া আর এখনকার কিয়া একেবারে আকাশ পাতাল তফাৎ। আমি মেলাতেই পারছি না। ও তো ডিঙ্কাকে ভালোবাসতো, সবসময় ডিঙ্কার পাশে পাশে থাকবে বলেছিল। আশ্চর্য ব্যাপার, এখন বলছে যে ডিঙ্কা বেকার, ও কোনো কাজকর্ম করে না। বেশ করে, ও কাজ করে না, ও গান গায়। তাতে কি হয়েছে? ওর কাছে তো টাকা চাইতে যায়নি। ওর না পোষালে এ বাড়ি থেকে ও চলে যাবে। বাবা, আপনি দয়া করে এভাবে বলবেন না। একটা ছেলের সংসার ভেঙে গেছে, তার জন্য আমাকে উঠতে বসতে কথা শুনতে হচ্ছে। এখন যদি টিঙ্কারও সংসার ভেঙে যায়, না না, তার থেকে আমি ওদের থেকে দূরে থাকবো। না শ্রীময়ী, তুমি তোমার জায়গা ছেড়ে কিন্তু যাবে না। সেরকম দরকার পড়লে ওরা আলাদা থাকুক। আমার তো সব দিকেই জ্বালা। ডিঙ্কা তো কিছুতেই আমাকে ছাড়বে না। আপনি একটু বোঝান না ডিঙ্কাকে। না, সেটা বলতে পারো, সরি। টিঙ্কা তোমাকে কতটা ভালোবাসে তুমি তো জানোই। এবার আমি ওকে গিয়ে বলবো যে না, তুমি তোমার মায়ের থেকে দূরে থাকো? অসম্ভব ব্যাপার, আমি বলতে পারবো না। বাহ, এই তো দেখছি আসর জমে গেছে। আমাকে এক কাপ চা দাও না। হ্যাঁ, দেবো দেবো দাও দাও, আমাকেও দিও। দেবো মেশো। কি ব্যাপার উপল, তোমাকে তো অনেকদিন দেখিনি। বাবা, এবার সত্যি মনে হচ্ছে আপনার বয়স হয়ে গেছে। তাই? দিল্লি যাওয়ার আগে আমি বলে গেলাম আমি দিল্লি যাচ্ছি বাবা কাজে। কি বৌদি? হ্যাঁ হ্যাঁ, বলেছিল, আপনি ভুলে গেছেন বাবা। আচ্ছা, কেমন আছো উপলদা? কতদিন পরে তোমাকে দেখলাম। হ্যাঁ বৌদি, আমি তো ভালো আছি, তবে সাংঘাতিক একটা খবর আছে। কি খবর? বাবা, আপনার বাড়ি তো বিক্রি হয়ে যাচ্ছে। কি? বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে? আমার তো কোনো বাড়ি নেই। আমার বাড়ি তো আমি বৌমাকে দান করে দিয়েছিলাম। সে তার শাশুড়ি ঠাকুরনকে দিয়েছে। ও বাড়িতে আমাদের কোনো অধিকার নেই। কে বাড়ি বিক্রি করছে? মা?
না না না, নিশ্চয়ই মার বুদ্ধিতে এটা হচ্ছে না। আপনি দয়া করে একটু খুলে বলবেন। বাড়ির এগেনস্টে তো 5 লক্ষ টাকা অ্যাডভান্সও নেওয়া হয়ে গেছে বৌদি। তাই নাকি? ব্যাপারটা খুবই সিম্পল বৌদি। বর্তমানে মালিকের নাম হচ্ছে জুন গুহ। কি? মা এত বড় ভুলটা করলো, যার জন্য আমি লেখাপড়া করে মার নামে বাড়িটা করে দিলাম, মা জুনের নামে বাড়িটা লিখে দিল। আশ্চর্য, সারা জীবন ধরে এত কিছু করেও আমি মার নয়নের মণি হতে পারলাম না। আর জুন কিছু না করে আজ মা নয়নের মণি হয়ে গেল। ঠিক আছে, সে জুন নয় মায়ের নয়নের মণি হোক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মা নিজের আশ্রয়টা কেন ছাড়ছেন এটা তো বুঝতে পারছি না। বলদা, তোমাকে এসব কথা কি বললো? ওদের আসলে কি জানো, আমার তো ফ্রেন্ড সার্কেলটা বড়, মানে কাজের ক্ষেত্রে বলো, কলেজের বন্ধুরা বলো, তারা যখনই কোনো ইনভেস্টমেন্টের কথা ভাবে, স্পেশালি ফ্ল্যাট বা জমি, ওরা আমাকে কনসাল্ট করে, কারণ জানে যে আমার এই ব্যাপারে একটা ন্যাক আছে। তো এরকমই আমার একটা বন্ধু মিস্টার লাহিড়ী, সে আমাকে বললো যে এই ফ্ল্যাট, ও তো আর জানে না এটা আমার শ্বশুর বাড়ি, আর কে বিক্রি করছে। বাড়ির মালকিন নাকি জুন গুহ, 5 লাখ টাকা অ্যাডভান্সও নিয়ে নিয়েছে। তাই নাকি? ও বাড়ি কিছুতেই বিক্রি হতে পারে না। জুন সবকিছু কেড়ে নিতে পারে, কিন্তু ও বাড়িতে আমার অনেক অনেক স্মৃতি আছে, সেটা আমি কিছুতেই ওকে কেড়ে নিতে দেব না। বাড়ি যদি বিক্রি করার চেষ্টাও করে, আমি কিন্তু রুখে দাঁড়াবো। সে যদি তার শাশুড়ি ঠাকুরনের কাছ থেকে দান হিসেবে সেটা পেয়ে থাকে, তারপর বিক্রি করে দেয়, সেখানে তো আমরা কেউ কিচ্ছু করতে পারবো না। উপল, এর বিরুদ্ধে কিছু করা যায় না? বাবা, বেসিক্যালি আমি এই বন্ধুটাকে বলতে পারি যেটা আমার শ্বশুরবাড়ি, এটা কিনো না, কেনাটা মানে লিগ্যাল হবে না আর কি। কিন্তু বাকি কেউ যদি কিনতে চায়, সবাইকে তো আমরা আটকাতে সেইভাবে পারবো না। বলছিলাম যে আমি একবার জুনের সাথে কথা বলবো। কোনো লাভ হবে বলো? ওর সাথে কথা বলে কোনো লাভ হবে? কোনো লাভই হবে না। আমি তো শিওর যে ওই বাড়ি কেউ জানেই না যে বাড়িটা বিক্রি করে দিচ্ছে ও, অনিন্দাও জানে না। জুনগো যা জিনিস, চুপচাপ বাড়ি বিক্রি করে বেরিয়ে চলে যাবে। দেখো, হ্যাঁ, একটা লুকোচুরি ব্যাপার তো আছে বলি। তারপরে এই বিশেষ এই পয়েন্টেই আমার বন্ধুরও খটকা লেগেছিল। ইনফ্যাক্ট আমার বন্ধু বলেছে, আমাকে ডিটেলেই বলেছে, বলে যে মহিলা, সে বলেছে মানে বাড়িতে শাশুড়ি আর ও থাকে, শাশুড়ি নাকি বাড়িটা বিক্রি করতে চাইছে না, সেন্টিমেন্টাল ভ্যালু। পরে বলেছে ইনিশিয়ালি নিজের ফ্যামিলিকে নিয়ে আসবেন, যতদিন না পাকাপাকি ডিল হয়ে যাচ্ছে ততদিন আর কাউকে দেখানো চলবে না। এতেই আমার বন্ধুর খটকাটা লেগেছে, তাইও আমাকে কনসাল্ট করেছে। কিন্তু এটা তো ক্রিমিনাল অ্যাক্ট, এটা তো ক্রাইম। আপনি অবাক হচ্ছেন রোহিতবাবু? জুনকে চেনেন না? ও কোন অব্দি নামতে পারে তার আন্দাজ নেই আপনার। এত বড় ক্ষমতা, এত বড় সাহস, আমার বাড়ি বিক্রি করে দেবে? এই বৌমা দায়ী এর জন্যে। বৌমা যদি বাড়িটা দান করে না আসতো, এসব কিছুই হতো না। দেখলেন তো বাবা, আপনিও কিন্তু শেষ পর্যন্ত আমাকেই অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। না না, তুমি কেন দান করলে? বাড়িটা কি আমার ক্ষতি করেছিল যে তুমি তোমার নামে রাখতে পারোনি?
আমি তো ঠিক বুঝে শুনে ঠিক লোকের হাতে বাড়ি দান করেছিলাম যাতে কেউ বঞ্চিত না হয়। এই দেখো না, এবারে সব টাকা পয়সা নিয়ে ও কেটে পড়বে, বুয়াকে ছেড়ে চলে যাবে। বুয়ার প্রয়োজন তো ওর কাছে ফুরিয়ে গেছে। আচ্ছা কি করা যায় বলুন তো রোহিতবাবু?